পুলিশের মতো কোথাও গুলি করেনি। সশস্ত্র বাহিনীতে যে একবার চাকরি করে সে মৃত্যু পর্যন্ত, অবসর গ্রহণ করার পরেও মৃত্যু পর্যন্ত সেনা আইনের মধ্যে থাকে। সুতরাং তাদেরকে কিছু বলা বা রুখে দাঁড়ানো কিন্তু এত সহজ না। তা আমরা দেখেছি যে আন্দোলনটার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন গ্রুপের সশস্ত্র বাহিনীর অফিসাররা, অবসরপ্রাপ্তরা, তারা কিন্তু আপনার প্রতিবাদ মানে সামিল হয়েছেন, প্রতিবাদে মিছিল হয়েছে। সেই মিছিলে শুধু যে অফিসাররা ছিল তা না, অফিসারদের এই ছোট বাচ্চা থেকে শুরু করে যারা মানে চাকরি বাকরি করে এরকম বাচ্চারা, তাদের ওই বাচ্চাদের আবার স্ত্রীরা, সন্তানরা, মানে নাতি নাতনিরাও, এরাও আপনার মিছিলে কিন্তু অংশ নিয়েছে। আসলে আমাদের মতো দেশে মানে সশস্ত্র বাহিনী যদি এ ধরনের পরিস্থিতিতে কোনো ভূমিকা পালন না করে বা নিজের পক্ষে নিরপেক্ষ না থাকে বা জনগণের পক্ষে না দাঁড়ায়, তাহলে সেই আন্দোলনগুলো মানে এগিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায়। মানে কেন কঠিন হয়ে দাঁড়ায়, যে তখন যে পুলিশ থাকে, অন্যান্য গোয়েন্দা সংস্থা থাকে, আধা সামরিক বাহিনী থাকে, আইন প্রয়োগকারী যারা সংস্থা থাকে, বা আমাদের দেশে যেমন র্যাব ছিল, এরা আসলে সবাই তাকিয়ে থাকে মানে সশস্ত্র বাহিনীর দিকে, যে সশস্ত্র বাহিনী কি করবে। সশস্ত্র বাহিনী যদি দেখা যায় যে সে স্বৈরাচারের পক্ষ নিচ্ছে, গুলি করছে, তাহলে এরা আরো বেশি কাজ করবে। আর যদি দেখা যায় যে না, তারা চুপচাপ আছে, তারা ন্যূনতম একটা দায়িত্ব পালন করছে, পরবর্তীতে তারা হয়তো মানে সেই ভূমিকাটা আরো পরিবর্তন করছে, তখন অন্যরাও কিন্তু সেভাবে নিজেদেরকে গুছিয়ে নেয় বা গুটিয়ে নেয়। তা আমাদের সশস্ত্র বাহিনী এই আন্দোলনে আপনি বলতে পারেন যে একটা মানে মানে একটা মূল ভূমিকা পালন করেছে, এটা অনেকেই কিন্তু জানে না। আমি প্রথমে আসি অবসরপ্রাপ্ত মানে সেনা কর্মকর্তা বা সৈনিকদের ব্যাপারে। এই অবসরপ্রাপ্ত অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু বা সমাজে কিন্তু অনেক প্রভাব বিস্তার করে। তার কারণ, সেনাবাহিনীতে যারা অফিসার থাকেন, তারা যেই পর্যায়ে থাকুন, সেনাপ্রধান থেকে শুরু করে সিনিয়র পর্যায়ে, তাদেরও তো সিনিয়ররা অবসরপ্রাপ্ত থাকেন, আগের সেনাপ্রধানরা, মুক্তিযোদ্ধারা, এরকম। তা আমরা দেখেছি যে আন্দোলনটার বিভিন্ন পর্যায়ে মিরপুর ডিওএইচএস, বারিধারা ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস, আমাদের রাওয়া মানে রিটায়ার্ড অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেটা, এই সমস্ত জায়গায় বিভিন্ন গ্রুপের সশস্ত্র বাহিনীর অফিসাররা, অবসরপ্রাপ্তরা, তারা কিন্তু আপনার প্রতিবাদ মানে সামিল হয়েছেন প্রতিবাদে। যেমন রাওয়াতে যে আপনার প্রেস কনফারেন্সটা হয়েছিল, সেখানে সাবেক সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন খান, একজন বয়োবৃদ্ধ একজন অফিসার সেনাপ্রধান, জেনারেল ইকবাল করিম ভুইয়া আরেকজন সেনাপ্রধান, একজন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জামিল হাসান বীর প্রতীক, তারপরে ব্রিগেডিয়ার শাহিদুল আলম খান, আপনার লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম আরেকজন সিনিয়র অফিসার, তার এরপরে কর্নেল আহসানুল্লাহ, উনিও একজন অনেক সিনিয়র অফিসার, এরকম অনেক অফিসার কিন্তু জড়ো হয়েছিল, জুনিয়র অফিসাররাও জড়ো হয়েছিল। তারপরে মিরপুর ডিএইচএসে তো আপনার মিছিল হয়েছে। সেই মিছিলে শুধু যে অফিসাররা ছিল তা না, অফিসারদের এই ছোট বাচ্চা থেকে শুরু করে যারা মানে চাকরি বাকরি করে এরকম বাচ্চারা, তাদের ওই বাচ্চাদের আবার স্ত্রীরা, সন্তানরা, মানে নাতি নাতনিরাও, এরাও আপনার মিছিলে কিন্তু অংশ নিয়েছে। আপনারা যদি খেয়াল থাকে তখন এগুলো হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমারই অনেক বন্ধু বান্ধব যারা অবসরপ্রাপ্ত অফিসার ছিলেন, তারা এগুলোতে যোগ দিয়েছেন। লেফটেন্যান্ট কর্নেল নওরোজ, মেজর জাবের, তারপরে আপনার লেফটেন্যান্ট কর্নেল হাসিন বীর প্রতীক, কর্নেল হক, এরকম অনেকেই তখন বিভিন্ন জায়গায় মানে সরব ভূমিকা পালন করেছে। এর সাথে আপনি আমাদের যে জেসিও মানে জুনিয়র কমিশন অফিসার যারা থাকে, যারা ওয়ারেন্ট অফিসার থাকে, তাদেরও একটা অংশ, সৈনিকদের একটা অংশ যারা অবসরপ্রাপ্ত, তারাও আপনার যোগ দিয়েছেন। ইসিবি চত্বরে তারা পর্যন্ত মিছিল করেছেন, সেখানে জনগণের সাথে যোগ দিয়েছেন। বারিধারা ডিওএইচএসে তারা মিটিং করেছেন এবং শক্তভাবে প্রতিবাদ করেছেন গণহত্যার। তো এই জিনিসগুলো আসলে সেনাবাহিনীর চাকরিরত অফিসার সৈনিকদেরকে প্রভাবিত করে, সেনা প্রশাসনকে প্রভাবিত করে, এটা মনে রাখতে হবে। এটা প্রভাবিত করে তার কারণ, আমরা তো একটা সোসাইটি, সামরিক বাহিনী একটা সোসাইটি। এই যে অবসরপ্রাপ্ত অফিসাররা যখন এরকম ভাবে রুখে দাঁড়ায়, তখন সমাজে এটার একটা বড় প্রভাব পড়ে যে সেনাবাহিনীর লোকের। কারণ আপনাকে বুঝতে হবে, সশস্ত্র বাহিনীতে যে একবার চাকরি করে সে মৃত্যু পর্যন্ত, অবসর গ্রহণ করার পরেও মৃত্যু পর্যন্ত সেনা আইনের মধ্যে থাকে। সুতরাং তাদেরকে কিছু বলা বা রুখে দাঁড়ানো কিন্তু এত সহজ না। ধরেন ওগুলো যদি ব্যর্থ হতো, তাহলে ওই আন্দোলন যদি ব্যর্থ হতো, আপনার এই অবসরপ্রাপ্ত বহু অফিসারের জীবন কিন্তু শেষ হয়ে যেত। হ্যাঁ, তারা তারা জেলে যেত, তাদেরকে সামরিক আইনে বিচার করা হতো, মিউটিনির মানে
কারণে বিচার করা হতো যে তারা সেনা বিশৃঙ্খলা ভঙ্গ করেছে, বিদ্রোহ উস্কে দিয়েছে সরকারের বিরুদ্ধে, এরকম। সুতরাং তাদেরকে কিন্তু প্রচন্ড রিস্ক নিতে হয়েছে। একদম সাধারণ মানুষ যে রিস্কটা নিতে পারে তার থেকে একটা সেনা অফিসারের পক্ষে এ ধরনের রিস্ক নেওয়া বা সৈনিকের পক্ষে রিস্ক নেওয়া অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, সেনা আইন অনেক অসম্ভব কঠিন ব্যাপার। যখন তখন একজনকে আপনার শাস্তি দেওয়া যায়, যেটা আপনার সিভিলিয়ান আদালতে একদম শাস্তি দেওয়া এত সহজ না। হ্যাঁ, তো এই জিনিসগুলা যারা চাকরিরত অফিসার থেকে সৈনিক থেকে তারা তাকিয়ে থাকে যে আচ্ছা আমাদের এত সিনিয়র একজন সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন এখানে গিয়েছেন, ইকবাল করিম ভুইয়া গিয়েছেন, এই মুক্তিযোদ্ধারা গিয়েছেন, জেনারেল ইমামুজ্জামান বীর বিক্রম গিয়েছেন, তেনারা তো সবাই শ্রদ্ধার পাত্র। মেজর হাফিজ একজন বীর বিক্রম, সবাই বাংলাদেশের আর্মিতে তাকে আমরা শ্রদ্ধা করি, কারণ আমরা যখন সেনাবাহিনীতে যাই তখন তাদের যে বীরত্বের কাহিনীগুলি মুক্তিযুদ্ধের আমাদেরকে পড়তে হয়, সুতরাং তারা একটা আইডল হিসাবে কাজ করে সবার মুখে। এটা স্বাভাবিক ব্যাপার বাংলাদেশে। এখন তারপরে আপনি আমাদের মানে সশস্ত্র বাহিনীর ভূমিকাটা দেখেন, তখন তারা কিন্তু পুলিশের মতো কোথাও গুলি করেনি। কিছু কারণ হচ্ছে যে আপনার বিগত সরকারের কিছু তো লোকজন তো থাকবেই, 15 বছরের শাসনে কিছু তো ক্যাডার বাজ মানে লোক তো থাকবেই। আপনারা তাদের নাম এখন জানতে পারছেন, যেমন তাদের 8জন লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেল ভারতে পালিয়ে গেছেন। মেজর জেনারেল জিয়াউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে, এরকম ওই যে ব্রিগেডিয়ার মিফতাকে গ্রেপ্তার করা হয়েছে, এরকম কিছু তো থাকবে, এটাকে আপনি অস্বীকার করতে পারেন না। যেমন 75-এর পরেও যখন আপনার মানে 15ই আগস্টের পরের যে ঘটনাগুলি ঘটেছে, 3রা নভেম্বর 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব, এগুলো তো এরকম কিছু কিছু লোক এদিক ওদিক থাকার কারণেই হয়েছে। তো এরকম ওই সময়ও ছিল, কিছু যে ছিল না তা নয়, কিন্তু তারা সংখ্যায় কম ছিল। কিন্তু আপনি যদি সার্বিকভাবে আমাদের দেশে হলো 10 ডিভিশন একটা সেনাবাহিনী, এটা কিন্তু যা তা ব্যাপার না। এনারা কিন্তু আপনি যদি সমস্ত জায়গায় দেখেন এরা কিন্তু ঠিক সেইভাবে জনগণের বিরুদ্ধে যায়নি। আপনি চট্টগ্রামের কথাই বলেন, চট্টগ্রামে যখন আপনার যে ছাত্রলীগের মানে সশস্ত্র বা ইয়েরা মানে গুন্ডারা গুলি করছিল, তখন কিন্তু ওইখানে সেনাবাহিনীর মানে আপনার সৈনিকরা অফিসাররা এসেই কিন্তু সাধারণ ছাত্র বা জনগণকে কিন্তু রক্ষা করেছে। কুমিল্লাতেও এ ধরনের ঘটনা ঘটেছে, রংপুরে ঘটেছে। এবং আমি নিজের অভিজ্ঞতাতে বলি, আমি থাকতাম এই বনানীতে, ঠিক আপনার যে থানাটা আছে থানার পাশের বাসাটায় আমি থাকতাম। তা আমি যেহেতু 3 বাহিনী প্রধান তখন যারা ছিলেন, এখনো তো 2 বাহিনী আছেন, সেনা প্রধান এবং বিমান বাহিনী প্রধানেরা, তো তাদের একই ব্যাচের আমি। তা আমার কাছেও দেখা গেছে যে রাত্রেবেলা, অনেক রাত্রে, এই যে জুলাইয়ের শেষের দিকে আমার কাছে কিছু সার্ভিং মানে চাকরিরত অফিসারও আমার কাছে আসতেন, অবসরপ্রাপ্ত তো আসতেন, এমনকি পুলিশের এসবির সিনিয়র অফিসারও আমার বাসায় আসতেন, কেন তারা আর এগুলো নিতে পারছিলেন না। এখন আমার কাছে কেন আসেন, এরকম আরো আমার মতো যারা আছে তাদের কাছে আসতেন। আমার ড্রয়িং রুমে বসে আমরা সারা রাত আলাপ করেছি, কি ঘটছে কি হচ্ছে। তারা বলছে যে এরকম করে তো আমরা এগুলো নিতে পারছি না, এটা একটা মানে একটা সমাধান হওয়া দরকার। তা তখন আমি লক্ষ্য করেছি যে এই অফিসাররাও, জুনিয়র বা মিড র্যাঙ্কিং অফিসাররাও মানে খুব বিরক্ত এবং খুব মানে আপনাকে কি বলা হয়, মানে তাদের ধৈর্যের বাঁধ বেঁধে যাচ্ছে যে আমরা তো জনগণের বাইরে এরকম যেতে পারি না। কন্টিনিউয়াসলি নির্বাচন হচ্ছে না, মানে ভোটারবিহীন নির্বাচন হচ্ছে, তারপরে মানুষের উপরে গুলি করা হচ্ছে, হেলিকপ্টার দিয়ে গুলি করা হচ্ছে, র্যাবে, এগুলো করছিল মুষ্টিমেয় কিছু অফিসার। তো দায় এসে পড়ছে তো সবার উপরে, যে মানে এক সেনাবাহিনীর উপরে। এটা তো সবাই মেনে নিবে না। আপনি এরশাদ বিরোধী আন্দোলনের কথা যদি বলেন, তখন জেনারেল নুরুদ্দিন খান সেনাপ্রধান ছিলেন। হ্যাঁ, ওনাকে তো জেনারেল এরশাদ মার্শাল্লাহ দেওয়ার জন্য বলেছিলেন, জেনারেল নুরুদ্দিন খান এবং অন্যান্য অফিসাররা সেটাতে রাজি হন, এটা সবাই জানেন এখন। আপনি তারপরে একটা ঘটনা, হয়তো 111-এর ব্যাপারে আমাদের সেনাবাহিনীর কতিপয় অফিসার একটা বদনাম তৈরি করেছে বিরাজনীতিকরণের মাধ্যমে, সেটা আলাদা। ওটা বাদ দিয়ে আমাদের সশস্ত্র বাহিনী কিন্তু আমাদের জনগণের বাইরে কখনো যায় নাই। যেমন আপনি মুক্তিযুদ্ধের কথাই ধরেন, মুক্তিযুদ্ধ আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি রুখে না দাঁড়াতো, অস্ত্র না ধরতো, যে যত কথা বলুক, আমাদের মুক্তিযুদ্ধ এভাবে শুরু হতো না। এভাবে আমরা যুদ্ধ মানে এটা একটা লগার হেডের মধ্যে যেত, যে কি হবে কেউ জানে না, সবাই পালিয়ে চলে গেছে আপনার ভারতে। তা যা হোক, আপনি 3 আগস্টের ঘটনাটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট, যখন সেনাপ্রধান একটা দরবার ডাকলো, আর্মি হেডকোয়ার্টার ওখানে দরবার ডাকলো। সেই দরবারে তো সব অফিসাররা ছিলেন, এবং ঢাকার বাইরে যত আমাদের ক্যান্টনমেন্ট আছে, অবকাঠামো আছে, সবাই কিন্তু অনলাইনে যুক্ত হয়েছিলেন। আপনার যদি খেয়াল থাকে, সেখানে উনি একটা আইয়ুব বাচ্চুর একটা গান বলেছিলেন না, আর কিছু কি কাদালে উড়াল দেবো আকাশে, মনে হয় গানটা এরকম। এটার মানে তো বোঝা সব অফিসাররা বুঝেছে, যারা বোঝার তারা বুঝেছে। তারপরে ধরেন ওখানে একটা মোনাজাত হয়েছে, সেই মোনাজাতের মধ্যে জালিমের বিরুদ্ধে মোনাজাত করা হয়েছে। তো এগুলো তো বোঝার ব্যাপার, ইন্ডিকেশন।
এখন ওনারা আমি বাকিগুলা যেই সব জিনিস আছে যতটুকু জানি সেগুলো বলাটা ঠিক হবে না, কিন্তু এই যে জেনারেল ফজলুল আলী আকবরও কিছু কথা বলেছেন, হ্যাঁ উনিও হয়তো পুরো জিনিসগুলো বলবেন না, বলতে পারবেন না, সম্ভব না। কিন্তু তখন থেকে সবাই কিন্তু একটা টার্নিং পয়েন্টে চলে গিয়েছিল। এই এসবির অফিসার আমার কাছে যারা পরিচিত ছিল বিভিন্ন জায়গার, তারা বলতেছে যে হ্যাঁ আমাদের অফিসাররা অনেকে সিভিল ড্রেসে পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছে, তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, আমাদের অফিস করছেন না, মানে তারা বুঝে গেছে যে অবস্থা তো অন্যরকম। এটা কিন্তু এই সেনাবাহিনীর অফিসার সৈনিকরা মাঠে নেমেছিল বলে আমি আপনাকে বললাম। যদি আমাদের এই অবসরপ্রাপ্ত অফিসাররা, তাদের স্ত্রীরা, সন্তানরা মাঠে না নামতো, তাহলে কিন্তু এই ঘটনা আরো কিছু দূর ধরেন যেত। আপনি বলবেন যে আন্তর্জাতিক মহল তো ছিল, আপনার জাতিসংঘ ছিল, কিন্তু এটা তো জনগণকে করতে হয়, মানে বন্দুকের মুখে তো জনগণকে দাঁড়াতে হয়, তাই না? তা এখন আমাদের এই মানে সশস্ত্র বাহিনীর এই ভূমিকাটা আমি মনে করি যে এটাকে আপনার অনেক সেই পরিমাণ গুরুত্ব জুলাই আন্দোলনের যে এখন কথাবার্তা বলা হচ্ছে সেখানে দেয়া হচ্ছে না। যেমন এই যে জুলাই জাদুঘরটা উদ্বোধন করা হয়েছে, সেখানে আপনার এই যারা যারা এই আন্দোলনে ওই সময় বড় ভূমিকা রেখেছিল, রিস্ক নিয়েছিল, তাদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল বলে আমি মনে করি।